না, আপনারা জানেন যে মমতা অভিষেক ব্যানার্জির বাবার দিক থেকে পিসি, মায়ের দিক থেকে মাসি। তো অভিষেক ব্যানার্জি তৃণমূলের নেতা কি করে হয়েছে? কোনো ছাত্র আন্দোলন করে আসেননি, কোনো শ্রমিক আন্দোলন করে আসেননি। সর্বভারতীয় যুবা বলে একটা কিছু সংগঠন করে দেয়া হলো, তিনি তার নেতা হিসেবে চলে আসলেন। যেহেতু তার পিসি এবং মাসি দলের সর্বোচ্চ নেত্রী, তিনি বড় নেতা হয়ে গেলেন। তৃণমূলের ৮০ জন বিধায়কের সইজাল কাণ্ড নিয়ে এখন রাজ্য রাজনীতি এখন তোলপাড়। সেখানে গিয়ে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার সিআইডি তলব করেছে, কুণাল ঘোষকেও করেছে। সেখানে কি পরস্পর বিরোধী কোনো বক্তব্য কুণাল ঘোষ বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের বিরুদ্ধে রেখেছেন? দেখুন, প্রথমে একটা আপনার প্রশ্নে ভুল আছে। সেটা হচ্ছে তাদের বিধায়ক সংখ্যা ৮০ জন, কিন্তু ওখানে যে সই আছে ১ থেকে ২৫ পর্যন্ত আছে, তারপর ২৭ থেকে আবার ৭০ পর্যন্ত আছে, তারপরে আর নাই। তার মানে ৬৯ জনে সে জাল সই হোক বা সঠিক সই হোক, সেটা আছে। এখন কিছু বিধায়ক তো নিজেরাই বলেছেন যে আমরা সই করিনি। অতএব কিছু সই যে জালকে করেছে সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু জাল হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এটা যেহেতু অভিষেক ব্যানার্জি পাঠিয়েছিলেন, অতএব অভিষেক ব্যানার্জি কোনো অবস্থায় এই দায় অস্বীকার করতে পারবেন না। এবং উনি যেটা জালিয়াতি এবং জাল নথি সঠিক হিসেবে ব্যবহার করেছেন, সেটার সাজা ৭ বছর পর্যন্ত জেল হতে পারে, জরিমানা হতে পারে, দুই হতে পারে। অতএব এ সাজা তার হওয়ার সম্ভাবনা আছে, তদন্ত ঠিকমতো হলে, কোর্টে সাক্ষ্য প্রমাণ ঠিকমতো দিলে। এখন কুণাল ঘোষ যাদের সই আছে তাদের একজন, আমার যতটা মনে পড়ছে কুণাল ঘোষ ৫৯ নম্বর সিরিয়ালে সই করেছেন। আমি আবারও বলছি যে মাঝে ২৬ নম্বর সিরিয়াল বলে কিছু নাই, ২৫-এর পর ২৭ শুরু হয়েছে। আর তারপরে ৬০ এবং ৬১-তে ঋতব্রত এবং সন্দীপন সাহা সই করেছে। তো তারাই তো প্রথমে অভিযোগটা এনেছেন যে এখানে সই জাল করা হয়েছে। তো কুণাল ঘোষ যেটা বলছেন, অভিষেক ব্যানার্জির মতো তার অপরাধ করার কোনো অভিযোগ তার বিরুদ্ধে এখন পর্যন্ত নেই। অতএব অভিষেক ব্যানার্জি যেটা বলছে সেটাই বিশ্বাসযোগ্য কিনা সে ব্যাপারে প্রশ্ন থাকবে। তার মানে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দায় এড়ানোর জন্য এই কথাগুলো বলছে, কারণ ওনাকে বলতে শোনা গেছে যে সব বিধায়কদেরকে উনি ব্যক্তিগতভাবে চেনেন না। ব্যক্তিগতভাবে চেনেন কি না সেটা অন্য ব্যাপার। আর যে বিধায়ক ওখানে উপস্থিত নেই তার সই করে দেয়া অন্য ব্যাপার। আর যে বিধায়ক বলছে যে আমার যেটা সই আছে ওটা আমার সই না, সেটা অন্য ব্যাপার। তো উনি যদি চেনেন না, তাহলে তাদের সই করা কাগজ উনি পাঠাতে গেলেন কেন? তো তাহলে কে তাকে কাগজটা দিয়েছে সেটা কি তিনি বলেছেন? তিনি তো একবার সেটা বলছেন না। তিনি যে অরিজিনাল কপিটা তার কাছে নেই এটা বলছে। যদি তার কাছে না থাকে, এটা যদি সত্যি হয়, তাহলে কেউ তো তাকে এটা কপি করে দিয়েছে, তো সেটা কি তিনি কিছু বলছেন? অতএব অভিষেক ব্যানার্জি সত্যি কথা বলছেন এরকম ভাবার কারণ নাই। দুদিন আগে দেখা গেছে কুণাল ঘোষের জন্মদিনেতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে বলেন উঠে দাঁড়িয়ে হাততালি দেওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উঠে দাঁড়িয়ে হাততালিও দেন। আবার অন্যদিকে নির্বাচনে পরাজয়ের পর এক সভায় মমতা সকলকে উঠে দাঁড়িয়ে যখন অভিষেককে অভিনন্দন জানাতে বলেছিলেন,
তখন কিন্তু এই দুই ঘটনার রাজনৈতিক আর সাংগঠনিক কোনো তাৎপর্য খুঁজে পাওয়া যায় না, মিল পাওয়া যায় না। কি বলবেন সেই ব্যাপারে? দেখুন, আপনারা জানেন যে মমতা অভিষেক ব্যানার্জির বাবার দিক থেকে পিসি, মায়ের দিক থেকে মাসি। ওনারা যেটা বলছেন সেটা যদি সত্যি হয়, আর অন্য কিছু হলে সেগুলো তো প্রমাণ ছাড়া বলা যাবে না। তো অভিষেক ব্যানার্জি তৃণমূলের নেতা কি করে হয়েছে? কোনো ছাত্র আন্দোলন করে আসেননি, কোনো শ্রমিক আন্দোলন করে আসেননি, কোনো অন্য কোনোভাবে আসেননি। হঠাৎ করে যেই প্লেন থেকে প্যারাশুট দিয়ে নামে, ওরকমভাবে তৃণমূল যুব কংগ্রেস আছে, সর্বভারতীয় যুবা বলে একটা কিছু সংগঠন করে দেওয়া হলো, তিনি তার নেতা হিসেবে চলে আসলেন। যেহেতু তার পিসি এবং মাসি দলের সর্বোচ্চ নেত্রী, তিনি বড় নেতা হয়ে গেলেন। ক্রাউন প্রিন্স। কয়েকদিন আগে অভিষেক সাংবাদিকদেরকে বলেন যে কুণাল ঘোষ ওনার ব্যাপারে যা খুশি বলতে পারেন, কিন্তু আমি কিছু বলবো না। তাহলে কুণাল ঘোষ আর অভিষেকের মধ্যে আসলে কি ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে বলে মনে হয়? দেখুন, আপনারা তো জানেন যে কুণাল ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন, এবং সে গ্রেপ্তার কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করেনি, মমতা ব্যানার্জির অধীনের পুলিশ করেছিল। এবং তখন কুণাল ঘোষ বারবার বলেছেন যে সবথেকে বেশি সুবিধা যিনি পেয়েছেন তিনি মমতা ব্যানার্জি। এটাও অভিযোগ উঠেছে যে সব টাকা কালীঘাটে এসেছিল। তো এইরকম একজন লোক আবার হাজত থেকে প্রায় 3 বছর হাজত খাটার পর এসে সেই মমতা ব্যানার্জির পক্ষে কথা বলছে। অতএব তার সম্পর্কে কিছু বলা একটু শক্ত। মানে তিনি যা বলছেন করছেন সেটা ওই শকুনি মামার মতো কিনা সেটা ভেবে দেখতে হবে। মানে তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার আমার জানার কথা নয়। আর অভিষেক ব্যানার্জির সুর সম্প্রতি নরম হয়েছে, নাহলে খুবই একজন সিনিয়র নেতাকেও চড় মারার ইতিহাস আমরা জানি। এমনকি ওনার প্রথম আমরা সুর নরম দেখলাম যখন কল্যাণ ব্যানার্জি বললেন যে মমতা ব্যানার্জি হয় অভিষেককে নিয়ে থাক, নাহলে আমাদেরকে নিয়ে থাকতে হবে, তখন। এবং তারপরে আপনি যে কথা বলছেন, কিন্তু তার আগে এরকম সুরে কথা বলতে তিনি কখনো অভ্যস্ত ছিলেন না। রেজলিউশনের কপি কি ইতিমধ্যে সিআইডির কাছে জমা পড়েছে? দেখুন, আমরা গণমাধ্যমে যা দেখেছি তাতে শোভনদেব চ্যাটার্জি একটা কপি দিয়েছেন, কিন্তু সেটা অরিজিনাল কিনা বিভিন্ন খবরের কাগজে টিভি চ্যানেলে এটা কপি কপি বলা হচ্ছে। তো কপি তো দরকার নেই, দরকার অরিজিনালটা। তো এটা অরিজিনাল কিনা সেটা কেউ কিন্তু বলছে না। সিআইডির লোকেরা জানবেন যে অরিজিনাল কিনা, এবং অরিজিনাল পেলে তদন্তটা অনেকটা এগিয়ে যাবে। কতগুলো জাল স্বাক্ষর ছিল তার মধ্যে, সেটা কি এখন অবধি বোঝা গেছে? দেখুন, অনেক রকম আছে। আপনি যদি চিঠিটা দেখেন, আমি দেখেছি কিছু, ধরুন যেমন আমি বলছি যে ঋতব্রত বা সন্দীপন, তাদের নাম ক্যাপিটাল লেটারে লেখা আছে, তারপরে তারা যেমন সই করেন সেরকম আছে। কিন্তু তাদের যেটা অভিযোগ যে এই সইটা তারা করেছিলেন 19 তারিখে, কিন্তু 6 তারিখে তারিখ দিয়ে দেওয়া হয়েছে। এরকম কিছু এমন আছে যেটা শোভনদেব চ্যাটার্জিও বলছেন যে একজন এমএলএ ছিলেন না, তার সই আছে। শোভনদেব চ্যাটার্জিও বলেছেন এটা কাগজ দেওয়ার সময়। এই যেমন অরূপ রায় বলেছেন যে ওখানে যে সই আছে সেটা আমার নয়। তো বিভিন্ন রকমের ওখানে জালিয়াতি আছে। কেউ ছিলেনই না, তার সইকে অন্য কেউ করে দিয়েছে। কেউ থাকলেও তার সইটা জালিয়াতি করা হয়েছে, এরকম। কুণাল ঘোষ প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বারংবার, সেটা তার বিলাসবহুল জীবন নিয়ে হোক, প্রাইভেট জেট ব্যবহার করা নিয়ে হোক, শাহজাহান প্রসঙ্গ নিয়ে হোক। তিনি কি সেখানে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন নিয়ে এসব করছেন, নাকি একটা নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকেই বলছেন? আমি এটা মনে করি না, কারণ মমতা ব্যানার্জি সব চলে গিয়েছে দলের। এমপিরা চলে গিয়েছেন, এমএলএরা চলে গিয়েছেন। ওনার সঙ্গে যে কজন আছেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক তো মমতা। তো সেখানে অভিষেকের ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। এই যে নিচ্ছেন না, এটা আমার ধারণা অন্য লোকেরা পছন্দ করছেন না।
এবং তার জন্যই বলছেন। আর দেখুন, যে ভাড়ার কথা বলছেন, আমরা একটা জায়গা থেকে আর একটা গেলে পায়ে হেঁটে যাই, অল্প দূরত্ব হলে রিক্সায় যাই, নাহলে বাসে যাই। কিন্তু ধরুন যে মেসিকে নিয়ে এত সব আলোচনা হচ্ছে, তিনি যখন এসেছিলেন তিনি তার নিজের প্লেনে করে এসেছিলেন। তো এটা নির্ভর করে কার কত টাকা আছে। তাহলে কি কুণাল ঘোষ এখন গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বা তাদের কাছে কোনো তথ্য সরবরাহ করছেন বলে মনে হয় আপনার? দেখুন, এটা তো প্রমাণ ছাড়া বলা ঠিক হবে না, কিন্তু আপনারা তো জানেন যে নির্বাচনে যেগুলো ঘটেছে, ওই যে যখন প্রতীকজনের বাড়িতে বা অফিসে রেড হচ্ছিল, তখন মমতা ব্যানার্জি চলে গিয়ে যে অপরাধ করেছেন, তারপরে বিজেপি যেভাবে ভোটে লড়েছে, তাতে তো মনে হয় যে তারা তৃণমূলের যে গোপন কিছু স্ট্র্যাটেজি থাকলে সেটা তারা পেয়ে গিয়েছিলেন। তো সেটা কার কাছ থেকে পেয়েছিলেন, কিভাবে পেয়েছিলেন, সেটা নিয়ে তদন্ত হতে পারে। অভিষেকের বক্তব্য, তার দফতরের কর্মীরা রেজলিউশনের কপি কোথায় আছে জানেন, কিন্তু তিনি নিজে জানেন না। অন্যদিকে কুণাল ঘোষ আবার বলছেন যে তার উপস্থিতিতেই বলেছেন যে অভিষেক সব জানেন। এই পরিস্থিতিতে সিআইডি কেন এখন অভিষেককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে না? কুণাল ঘোষ এক্ষেত্রে যেটা বলেছেন সেটা তো ঠিকই বলেছেন, কারণ কপিটা তিনি দিয়েছিলেন। তো কপিটা তিনি যদি ওনার কাছে না থাকবে রেজলিউশন বুক, তাহলে উনি কপিটা করলেন কি করে? আর যদি অন্য কেউ কপি করে ওনাকে দিয়ে থাকে, তো তাহলে তার নামটা বলতে হবে। ওতে ঠিকই কথা। তাহলে পুরো সই জালিয়াতি এই যে কেসটা, সেটার তদন্ত কোন প্রমাণের উপর এখন দাঁড়িয়ে রয়েছে? দেখুন, যে সইগুলো যে জাল হয়েছে সেটা তো প্রমাণিত হয়ে গিয়েছে। এখন যদি অরিজিনাল রেজলিউশন বুকটা পাওয়া যায়, তাহলে হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করালেই যে জালিয়াতি হয়েছে সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। আর যদি ধরুন সেটা শেষ পর্যন্ত না পাওয়া যায়, তাহলে কিন্তু অভিষেক ব্যানার্জির নিস্তার নেই। তাহলে কোর্টে যখন জিজ্ঞেস করবে যে আপনি কপিটা দিয়েছেন কিনা, ও তো দিনই বলতে পারেন অন্য সই আছে। তাহলে কপি যখন দিয়েছেন, তাহলে আপনি কোথায় থেকে জেরক্স করেছেন সেটা দেন। আর যদি আপনি না করেন তো কে করেছে সেটা বলুন। উনি যদি না বলেন, তাহলে এইটাই প্রতিপন্ন হবে যে এরকম কোনো রেজলিউশন নাই, তিনি জালিয়াতি করে কপি দিয়েছেন। তো তাতেও তো ওনার সাজা হবে, এবং ওই সাজা 7 বছর জেল এবং জরিমানা। অতএব অভিষেক ব্যানার্জি তদন্ত করতে একটু দেরি হতে পারে, কিন্তু অভিষেক ব্যানার্জি সাজা থেকে ছাড় পাবেন না। সইজাল যেদিন হয়েছিল সেদিন প্রত্যেকটা বিধায়কের মোবাইল ট্র্যাক করা হয়েছিল এবং দেখা গিয়েছিল যে প্রত্যেকেরই মোবাইল ট্র্যাক মানে লোকেশন পাওয়া গিয়েছিল, নয় কারোর বাড়িতে বা কারোর বাড়ির বাইরেতে, কিন্তু সেই জায়গায় যেখানে সইজাল কাণ্ডটা হয়েছিল সেখানে পাওয়া যায়নি। তাহলে মোবাইল টাওয়ার লোকেশন কি আদালতে একটা গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে ব্যবহার হতে পারে? অবশ্যই হতে পারে। এটা একটা প্রমাণ, হ্যাঁ, কেন হবে না? কারণ তবে সেটা কোনো ব্যক্তির মোবাইল তো তার সঙ্গে নাও থাকতে পারে। তদন্ত সাপেক্ষ, সেই জন্য যে তদন্তকারীদের যে লোকেশন যখন বাড়িতে পাওয়া যাচ্ছে, আপনি ফোনটা বাড়িতে রেখে কি এখানে এসেছিলেন, না আপনি ফোন নিয়ে বাড়িতেই ছিলেন, তো সেটা তো তদন্ত সাপেক্ষ। সত্যি কি স্বাক্ষর জাল করা হয়েছিল নাকি কেবল বড় হাতের অক্ষরে নাম লেখা হয়েছিল, যেটা আইনিগতভাবে জালিয়াতি হিসেবে গণ্য নাও হতে পারে? দেখুন, আপনি বলছেন যে এত লোক সই করেছে, তাদের সই নাই, তো জালিয়াতি নয় তো কি? আর দ্বিতীয় কথা, যে অরূপ রায় বলছেন যে সইটা আছে, সেটা আমার নয়, তাহলে সেটা জালিয়াতি নয় তো কি? ওই যে বাহারুল ইসলাম বলছে যে আমি সই করিনি, কিন্তু তার সই আছে, ওটা জালিয়াতি নয় তো কি? অতএব সই জালিয়াতি হয়েছে সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। সিআইডি কি শুধুমাত্র সম্ভাব্য গ্রেফতারের ইঙ্গিত দিয়ে অভিষেককে চাপে রাখছে, নাকি তাদের কাছে এমন কিছু প্রমাণ রয়েছে যেটা আদালতে তার আইনজীবীদের জেরার মুখে টিকিয়ে রাখতে পারে? আমি তো বললাম যে সই জালিয়াতি হয়েছে, এখন পর্যন্ত যা তদন্ত হয়েছে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু অরিজিনাল বইটা পাওয়া গেলে হ্যান্ডরাইটিং এক্সপার্ট বলে দিলে একদম খুব সহজে সেটা যে জালিয়াতি হয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে। আর না হলে একটু পরোক্ষভাবে প্রমাণ করতে হবে যে অভিষেক ব্যানার্জি জালিয়াতি করেছেন। দুই ক্ষেত্রেই অভিষেক ব্যানার্জির
সাজা থেকে নিস্তার পার আমি কোনো রকম আশা দেখছি না।